মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন। তাহলে ব্যাপন আমাদের কঠিন পদার্থেরও হইতে পারে, তরল পদার্থেরও হইতে পারে, আবার কি বায়বীয় পদার্থেরও হইতে পারে। তাহলে আমরা দেখি, ধরো একটা ঘটনা তরল পদার্থের মধ্যে, তরল পদার্থে, তাহলে তরল মাধ্যমে আমাদের কঠিন পদার্থের ব্যাপন। এটা দেখি, ধরো এটা একটা আমার বিকার বা টেস্ট টিউব, হ্যাঁ, এটা টেস্ট টিউব। এইখানে এই টেস্ট টিউবের মধ্যে কি আছে? পানি আছে, বিশুদ্ধ পানি ধরো আছে। এখন আমরা কি করব? তরল, তাহলে পানি হইতেছে কি তরল, এর মধ্যে একটা কঠিন পদার্থ নেব। তো কঠিন পদার্থ ধরো এখানে আমরা নিলাম এইটুক জায়গায়, নিতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম KMnO4, যেটার রং আবার কি গোলাপি বর্ণ। হ্যাঁ, তাহলে তরলের মধ্যে আমরা কি নিছি? কঠিন পদার্থ নিছি। তাহলে আমরা যদি একটু পর এখানে খেয়াল করি, কিছু সময় 5 মিনিট 10 মিনিট, দেখা যাবে যে এই কঠিন পদার্থটা এই পানির মধ্যে কি হইতেছে? আস্তে আস্তে দ্রবীভূত হইতেছে। ঠিক আছে, তো যখন দ্রবীভূত হবে তখন তার অর্থাৎ এই কালারটা কি হবে? আস্তে আস্তে তোমার কি হয়ে যাবে? চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, চেঞ্জ হইতে থাকবে। তারপর আরো একটু সময় নিবা, তখন কি হবে? তোমার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, একবারে ডিপ কালারে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? এখানে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থটা দিছি, সেটা দ্রবীভূত হয়ে তোমার কি হচ্ছে? ব্যাপিত হয়েছে, অর্থাৎ সব দিকে কালারটা ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এই জন্য এটা বলছে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন। আচ্ছা, যদি এটা আমরা ঠান্ডা পানির মধ্যে করছি এক্সপেরিমেন্টটা, এটা যদি আমরা গরম পানির মধ্যে যদি এটা নিতাম, তাহলে ওই ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে সেটা আরো দ্রুত হইতো। ধরো ওইটা এই ঠান্ডা পানিতে করছি, সেটা 10 মিনিট লাগছে কালারটা পুরোপুরি পরিবর্তন হইতে বা ব্যাপিত হইতে। দেখা যাবে গরম পানি নেওয়ার কারণে সেটা 5 মিনিটে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তোমার তরল পদার্থের মধ্যে কঠিনের ব্যাপন। আচ্ছা, এবার আমরা আসি তরল পদার্থের মধ্যে এবার আমরা পড়ব তরল পদার্থের মধ্যে তরলের ব্যাপন। তরল পদার্থের মধ্যে তরলের ব্যাপন। ঠিক আছে, বা তরল পদার্থের ব্যাপন। তরল পদার্থের মধ্যে তরল পদার্থের ব্যাপন। আচ্ছা, এবার দেখি তরল পদার্থের জন্য আমরা ধর একটা বিকার নিলাম। তাহলে এই বিকারের মধ্যে পানি আছে, তা পানি কি তরল না? তাহলে মাধ্যম কি? এটা তরল মাধ্যম, পানিটা এটা তরল মাধ্যম। এখন এইখানে আমরা কি করব? 1 থেকে 2 ড্রপস আমরা নীল দেব। ঠিক আছে, নীল দেব। তাহলে আমার এইখানে মাধ্যমটা কি? তরল, মানে পানি। আবার আমরা যেটা এর মধ্যে দিতেছি 1 থেকে 2 ফোঁটা বা 1 থেকে 2 ড্রপস হচ্ছে নীল। ঠিক আছে, ওইটা হচ্ছে ওটাও তরল। তো যখন এটা আমি দেব, তখন কিছুক্ষণের মধ্যে তোমার এই পুরা পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই কালারটা পুরো পানির মধ্যে ছড়ায় যাবে। তার মানে এইখানে তোমার মাধ্যমও তরল, আমরা যেটা ইউজ করছি সেটাও তরল। তা আমরা প্রথম দিকে কি বললাম? যে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন, আর এটা বললাম আমরা কি? তরল পদার্থের মধ্যে তরল পদার্থের ব্যাপন। তা তরলের মধ্যে যেমন আমরা কঠিন নিছি, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা যেটা ব্যাপিত হইতে কি একটু যে সময় নিবে, অর্থাৎ ওই দ্রবণটা তরলের মধ্যে কঠিন যদি নেই, যদি আমার 10 মিনিট লাগে ব্যাপিত হইতে, তা তরলের মধ্যে যদি আমরা তরল পদার্থই দেই, ঠিক আছে, সেটা এটার তুলনায় কি হবে? কম সময় লাগবে। ঠিক আছে, ব্যাপিত হইতে কি লাগবে? কম সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি তরল পদার্থের মধ্যে কঠিনের ব্যাপন হারটা বেশি, তরলের ব্যাপন সময় কম। অর্থাৎ তরলের মধ্যে যদি কঠিন আমরা পদার্থ নেই, সেটা যে সময় লাগবে, কিন্তু তরলের মধ্যে যদি আমরা তরল পদার্থ নেই,
তাহলে তার সময়টা কম লাগবে। তাহলে তরলের মধ্যে ব্যাপনের ক্রমটা হইতেছে তরলের বেশি, তারপরে হচ্ছে কি কঠিন। আর সব জায়গায় কি এমনি যখন আমরা তরল, কঠিন এবং গ্যাসীয় যখন আলোচনা করব, তখন সবচেয়ে গ্যাসীয় পদার্থের হইতেছে কি ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে ব্যাপন হার সবচেয়ে বেশি কার? ব্যাপন হার বেশি সবচেয়ে কার বেশি? গ্যাসীয়, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে কি কঠিন। ঠিক আছে, তাহলে ব্যাপন হার সবচেয়ে কার বেশি? গ্যাসীয় পদার্থের, তারপর তরল পদার্থের, তারপর হচ্ছে কি। এখন আমরা আরেকটা পরীক্ষা করব, তো দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হারের আমরা একটা তুলনা করব। ঠিক আছে, আচ্ছা, তো এইটার জন্য আমরা কি করতে পারি, একটা কাঁচ নল আমরা নিব। তাহলে এই কাঁচ নলের মধ্যে আমরা কি করছি, দুইটা তুলা খণ্ড নিছি। হ্যাঁ, তো একটা তুলা খণ্ডের মধ্যে HCl দিছি, তুলার মধ্যে কি দিছি? HCl দিছি। দেওয়ার পর সেই তুলাটা আমরা কি করছি, এই কাঁচ নলের মধ্যে রাখছি। ঠিক আছে, এই কাঁচ নলের মধ্যে রাখছি, কি রাখছি এখানে? HCl। মানে HCl যে আমরা HClটা যে তুলার মধ্যে নিছি, সেই তুলাটা এর মধ্যে প্রবেশ করেছি। ঠিক আছে, এক প্রান্তে কি করছে, কাঁচ নলের HCl যুক্ত হইতেছে, তুলাটা এখানে প্রবেশ করেছি। আর অপর যে কাঁচ নলের প্রান্তটা আছে, সেখানে কি করছি আমরা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সেখানে আমরা কি করছি, একটা তুলার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছি। নেওয়ার পর ওই তুলাটা কি করছি, এখানে দিছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন আমরা এইখানে কিছুক্ষণ পর আমরা কি করছি, ধরো আমাদের কিছু সময় যাওয়ার পর আমরা দেখতেছি যে তোমার এইখানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়েছে। কি হয়েছে? সাদা ধোঁয়া। ঠিক আছে, এই সিক্ত তুলাটা আমরা এখানে, অর্থাৎ ভেজা তুলাটা এখানে আমরা যে নিছি, আর এইদিকে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত যে ভেজা তুলাটা এখানে দিছি। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে মাঝখানে এই কাঁচ নলের মাঝখান বরাবর একটা সাদা ধোঁয়া তৈরি হয়েছে। ঠিক আছে, এটি কি জন্য তৈরি হয়? দেখো, যে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত যেটা তুলা নিছি, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত যে তুলাটা নিছি, ঠিক আছে, এটা ভাঙে তোমার কি হয়েছে? অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার অ্যামোনিয়া গ্যাস এই দিকে আসছে, আর এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছিলাম না তুলার মধ্যে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে? এই দিকে গেছে। তো দুইটা যখন একটা জায়গায় আসছে, তখন তারা কি করছে? এই HCl আর এই NH3, তাহলে HCl প্লাস NH3। ঠিক আছে, এই HCl আর NH3 কি করছে? বিক্রিয়া করছে। বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে একটা কি হয়েছে? সাদা ধোঁয়া তৈরি হয়েছে। আচ্ছা, তোমরা এখন দেখো তো, এইখান অর্থাৎ এই যে দিকে আমরা HCl নিচ্ছি, আর এইদিকে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস আসছে, তো যেখানে তোমার কি হয়েছে? এই মাঝখানে যে সাদা ধোঁয়াটা হয়েছে, এইখান থেকে এইটার দূরত্ব আর এইখান থেকে এইটার দূরত্ব কি সেম? সেম না। অর্থাৎ এইখান থেকে কিন্তু দেখো অনেকটা অংশ দূরত্ব অতিক্রম করে আসছে। ঠিক আছে, ধরো এইখান থেকে দূরত্বটা অনেক বেশি না, আর এইখান থেকে কি দূরত্বটা কম না? এটা কম। তাহলে কারণটা কি? এইখানে হইতেছে কি আমাদের এই যে ব্যাপন হারের এইখানে হইতেছে বিষয়টা। এখন আমরা বুঝবো কেন এইটা হয়েছে। তাহলে আমরা প্রথমে পড়ছিলাম যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ঠিক আছে, এটা আমরা প্রথমে আমরা পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তোমার এই যে HCl, ঠিক আছে, HCl, তো এর আণবিক ভর আমরা একটু বের করি। তাহলে হাইড্রোজেনের ভর কত? 1 যোগ ক্লোরিনের কত? 35.5। তাহলে আমাদের কত আসলো আণবিক ভর? 36.5। এবার আসো এই যে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর, তাহলে নাইট্রোজেনের কত? 14। ঠিক আছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে ভর কত? 14। তাহলে 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, তাহলে 1 গুণন এখানে হাইড্রোজেন আছে কটা? 3টে আছে, তাহলে এখানে আমরা লিখলাম কি 3।
তাহলে আসলো আমার 14 যোগ 3 তার মানে কত 17। দেখো তো আমরা কি পাইলাম, হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত পাইছি 36.5, আর অ্যামোনিয়ার আমরা আণবিক ভর পাইলাম কত 17। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে হাইড্রোক্লোরিকের আণবিক ভরটা বেশি না অ্যামোনিয়ার তুলনায়, তার মানে তার ব্যাপন হার কম, সে কম দূরত্ব অতিক্রম করবে, এই জন্য এ ভারী। ঠিক আছে, এর আণবিক ভর বেশি, যার কারণে করলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করলাম। তারপর অ্যামোনিয়ার আণবিক ভর আমরা কি করছি বের করছি। তাহলে আমরা বললাম যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেখো আণবিক ভর বেশি 36.5, আর অ্যামোনিয়ার আণবিক ভর কত 17। তার মানে এর যেহেতু বেশি আণবিক ভর তাহলে এর ব্যাপন হার কম। এই জন্য তোমার কি হয়েছে দেখো, এই হাইড্রোক্লোরিকের আণবিক ভর বেশি, এই কারণে বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই, তার ব্যাপন হার কম, মানে ব্যাপিত হয়েছে কম। ঠিক আছে, আর অন্যদিকে দেখো অ্যামোনিয়া হইতেছে কি আণবিক ভর কম, তার মানে এ বেশি পরিমাণ জায়গা ব্যাপিত করছে। ঠিক আছে, তার মানে এ অনেক দূর পর্যন্ত আসছে দেখো। ঠিক আছে, তাহলে আণবিক ভর যার কম সে অনেক বেশি দূর পর্যন্ত কি করবে, ছড়াই যাইতে পারবে। ঠিক আছে, ব্যাপিত হইতে পারবে। আর যার আণবিক ভর হইতেছে বেশি তার ব্যাপন হার কি হবে কম, তার মানে সে অল্প দূরত্ব পর্যন্ত যাইতে পারবে। ঠিক আছে, জিনিসটা তো বুঝছো তোমরা, ঠিক না? তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি আমরা বুঝছি কিনা। তাহলে আমরা কি করলাম, অ্যামোনিয়ার আণবিক ভর বের করলাম, HCl এর আণবিক ভর বের করলাম, ধরো অক্সিজেনের করলাম, নাইট্রোজেনের। আচ্ছা, তাহলে অ্যামোনিয়ার আমরা কত পাইলাম আণবিক ভর, অ্যামোনিয়ার আমরা আণবিক ভর বের করলাম কত 17, HCl এর আণবিক ভর বের করলাম কত 36.5, অক্সিজেনের আণবিক ভর বের করলাম কত, অক্সিজেনের ভর হচ্ছে 16, এখানে আছে 2টা, 16 দুগুণা 32, নাইট্রোজেনের ভর কত 14, এখানে আছে 2টা যেহেতু, তাহলে 28, 14 দুগুণা 28। এখন তাহলে আমরা এই চারটার মধ্যে থেকে একটা ক্রম ব্যবহার করতে পারি না, কার আণবিক ভর বেশি। দেখো তো এখানে সর্বনিম্ন মান কার, অ্যামোনিয়া, তাহলে ক্রমটা কি হবে অ্যামোনিয়া, তারপরে দেখো তো ছোট কোন মানটা 28, তার মানে নাইট্রোজেন। ঠিক আছে, তারপর হইতেছে কে দেখো তো 32 অক্সিজেন, তারপরে সবার শেষে আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এইভাবে তোমার এমসিকিউ আসতে পারে যে নিচের এরকম 3-4টা দিল কোনটা হইতেছে ব্যাপন হার সবচেয়ে বেশি, তো ক্রমের মাধ্যমে দেখাইতে বলতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, কোনো গ্যাসের মানে কার আণবিক ভর বেশি আর কার ব্যাপন হার বেশি হবে, বা কার আণবিক ভর কম তার ব্যাপন হার কি হবে, এটা আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, আণবিক ভর হতেছে যার হতেছে কি বেশি তার ব্যাপন হার কম। ঠিক আছে, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, সে বেশি দূর পর্যন্ত ছড়াই যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের এটা ব্যাপনের পার্ট শেষ। এখন আসো ব্যাপনের সাথে আরেকটা সম্পর্ক আছে আমাদের হচ্ছে নিঃসরণ। ঠিক আছে, এবার আমরা পড়বো নিঃসরণ। নিঃসরণ জিনিসটা কি, সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানে কোনো গ্যাস সজোরে বেরিয়ে আসবে। ঠিক আছে, ধরো আমাদের বাসা বাড়িতে যে সিলিন্ডার আছে, ঠিক আছে, ধরো সিলিন্ডার একটা কল্পনা করো, এটা সিলিন্ডার আমার। ঠিক আছে, ধরো সিলিন্ডারের, ধরো এটা একটা আমার মুখ। ঠিক আছে, তাহলে এই যে সিলিন্ডারটা আছে না, এই সিলিন্ডার এই অংশটাতে আছে কি উচ্চ চাপের স্থান, কি উচ্চ চাপের স্থান। ঠিক আছে, এই যে সরু ছিদ্রপথ, ঠিক আছে, এই সরু ছিদ্রপথ দিয়ে কি হবে নিম্নচাপ মানে কি যখন বের হয়ে যাবে, অর্থাৎ এই যে স্পেসটা, ঠিক আছে, অর্থাৎ বাইরের অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে নিম্নচাপ। তাহলে উচ্চ চাপের স্থান থেকে কোথায় কি কিসের মাধ্যমে, সরু ছিদ্রপথ দিয়ে। ঠিক আছে, তাহলে উচ্চ চাপের স্থান থেকে মানে সরু ছিদ্রপথ দিয়ে হচ্ছে কি তোমার উচ্চ চাপের স্থান থেকে তোমার নিম্নচাপের দিকে কোনো গ্যাস এদিক দিয়ে বের হয়, তোমার কি করবে সজোরে বেরিয়ে আসবে। যখন একটা উচ্চচাপের বড় জায়গা থেকে তোমার ছোট জায়গায় যখন একসাথে অণুগুলো বের হয়ে যাবে, তাহলে একটা অনেক জোরে স্পিডে বের হবে, এই জন্য বলছে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটার নামই হইতেছে কি নিঃসরণ। ঠিক আছে, মূলত ব্যাপন আর নিঃসরণ প্রায় হইতেছে একই ধরনের ঘটনা। ঠিক আছে, তার মানে সিলিন্ডার আমরা যে বাসা বাড়িতে ইউজ করি, সেই সিলিন্ডারের মধ্যে কি হয়, এই যে তোমার গ্যাসটা যখন বের হয় তখন হইতেছে কি নিঃসরণ ঘটে। তাহলে আমরা বলতে পারি যদি ব্যাপন আর নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে, তাহলে আগে কে ঘটে, আগে নিঃসরণ হয়, অর্থাৎ এই যে সরু ছিদ্রপথে তোমার কি হইতেছে গ্যাসটা বের হয়ে আসতেছে, যখন গ্যাসটা বাইরে বের হইলো, বাইরে এরকম ছড়া যাইতেছে, তখন কি হয় ব্যাপন হয়। তাহলে আগে কে হয়, যদি তোমাকে কোশ্চেন করে যে তোমার নিঃসরণ ও ব্যাপনের মধ্যে কোনটি আগে ঘটে, তোমরা বলবা যে আগে নিঃসরণ। আগে এই যে তোমার উচ্চচাপ স্থান থেকে এই যে সরু ছিদ্র পথ দিয়ে তোমার কি গ্যাসটা বের হয়, ঠিক আছে, তা তোমার
আগে কি হইতেছে, নিঃসরণ হইতেছে, তারপর যখন গ্যাসটা বাইরের দিকে, বাইরের পরিবেশের মধ্যে যখন বের হয়ে যায়, তখন কি হইতেছে, ব্যাপন হইতেছে, অর্থাৎ তখন চারদিক দিয়ে কি হইতেছে, ছড়াই যাইতেছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে আগে কি হয়, তোমার নিঃসরণ ঘটে। তাহলে এখান থেকে আমরা একটু করতে পারি যে ধরো ব্যাপন আর নিঃসরণ। তাহলে ব্যাপনের হইতেছে কি, ব্যাপনের মধ্যে কি, এখানে চাপের কোনো প্রভাব নেই, ঠিক আছে, চাপের প্রভাব নেই। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কিন্তু কি চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। এটা তোমার কঠিন, তরল, বায়বীয় তিনটার জন্য হইতে পারে। এটা হইতেছে কি গ্যাসীয় পদার্থের জন্য হয়, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের জন্য হয়। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝলাম ব্যাপন কি, নিঃসরণ কি। আর ব্যাপন আর নিঃসরণের মধ্যে কে আগে হয়, আগে নিঃসরণ হয়, তারপর কি হয়, ব্যাপন হয়। আচ্ছা, আমরা যারা বাসা বাড়িতে যে আমরা সিলিন্ডারটা ইউজ করি, ওই সিলিন্ডারের মধ্যে কি থাকে মূলত, ঠিক আছে, ওই সিলিন্ডারে মূলত যে গ্যাসটা থাকে সেটাতে হচ্ছে প্রোপেন ও বিউটেন। এই দুটাকে কি করা হয়, তোমার প্রবেশ করানো হয় সিলিন্ডারের মধ্যে, অর্থাৎ উচ্চ চাপের স্থানে প্রবেশ করানো হয়, ঠিক আছে। এটা হলো আমার কি নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে আলোচনা। আচ্ছা।